আমি উন্মাদ, আমি সন্ধ্যা, আমি পৃথিবীর ধরিত্রীর পরবীর চিরোন্নত মানুষই। কফিন বন্দী হয়ে ফিরলেন আপোষহীন বিপ্লবী, মরদেহ হৃদরোগের হিমঘরে। কাল বাদ জোহর জানাজা, কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে ছাত্র জনতার ঢল, খুনিদের বিচার ও দুই উপদেষ্টার পদত্যাগ দাবি। লক্ষ বছর একটা হাদি জন্মগ্রহণ করে, হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যারাই পার্শ্ববর্তী দেশে গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। আর একজন জুলাই যোদ্ধাকে আমরা হত্যা হতে দেব না। আর যাদের রক্তের বিনিময়ে তার উপদেষ্টা হয়েছে, তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাঙচুর ও পুড়িয়ে দেয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ, সরকারের নিন্দা, দুই সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। মাত্র 7 দিনের সখ্যে হাদিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে ফয়সাল, গুলির 12 ঘন্টার মধ্যে ছাড়ে দেশ, গায়েব করা হয় আলামত, ভারতের মহারাষ্ট্রের সবশেষ অবস্থান শনাক্ত। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন নেতাদের, হাদির মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। আগের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, জানালো মেডিকেল বোর্ড। আইসিইউতে চলছে চিকিৎসা, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা। এবং অতীত ঘাটাঘাটি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের। সিঙ্গাপুর থেকে কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে লাশ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শরীফ ওসমান হাদি। শুক্রবার দুপুর 2:51 সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা 5:48 হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ অবতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহযোদ্ধারা। পরে বিমানবন্দর থেকে হাদির মরদেহ কড়া নিরাপত্তায় বের করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশ্যে। সন্ধ্যা 6:15টায় মরদেহ বহনকারী গাড়ি হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায়। পরে মরদেহ রাখা হয় হিমঘরে। পুরো হাসপাতাল ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংসদ ভবনের পাশে মানিক মে অ্যাভিনিউতে পরে সংবাদ সম্মেলনে হাদির চিকিৎসক আব্দুল আহাদ জানান, শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। এরপর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। পরিবারের সিদ্ধান্তে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তোবা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে। গত 12 ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করে শুটার ফয়সাল। এরপর ঢাকা মেডিকেল হয়ে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরেও। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান ওসমান হাদি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাইম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, নিজের প্রিয় মাতৃভূমিতে নিথর দেহে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ বেলা 5:50 তাকে বহনকারী
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরে তার মরদেহটি সেখান থেকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে। এখানেই আজ সারা রাত হাদির মরদেহ রাখা হবে। এরপরে তার মরদেহ এখান থেকে আগামীকাল জোহরের সময় নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউয়ে। সেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বেলা 2টায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখার পরে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের যে প্রধান গেট, সেই প্রধান গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের সাধারণ মানুষ এমনকি সাংবাদিকরাও ভিতরে প্রবেশ না করতে পারে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে আগামীকাল বেলা 2টায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে মানিক মে এভিনিউর সংসদ ভবনের একটি মাঠে। এরপরে সেখান থেকে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সেন্ট্রাল জামে মসজিদের সামনে। এরপর সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম হাসান। আমরা এই মুহূর্তে এই বিষয়ে আরও আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ওসমান হাদির যেই মরদেহটি সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছে এবং সেটি নাইম হাসান সবশেষ খবর সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। আপনিও বিমানবন্দর এলাকায় সারাদিন আসলে কভার করেছেন, দেখেছেন সেখানকার যারা ওসমান হাদির সমর্থক রয়েছেন, যারা তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এমনকি সারা দেশই আসলে এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত। সেইখানকার পরিবেশ সারাদিন কেমন দেখেছেন এবং তাকে যেই দাফন করা হবে তার আগে কি কি কার্যক্রমগুলো রয়েছে? যদি একটু শুরু করতে চাই যে মূলত আজ সকাল থেকেই আমি বিমানবন্দর এলাকায় ছিলাম এবং গতকাল যখন এই সংবাদটি যখন গণমাধ্যমে আসার পরপরই কিন্তু আমরা দেখেছি শাহবাগ সহ পুরো দেশে কিন্তু এক ধরনের উত্তাল অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই সংবাদ শোনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে শাহবাগে অবস্থানকারীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তার পরপরই তারা বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছিল শাহবাগ। এবং সেই সঙ্গে শুধু শাহবাগ নয়, পুরো দেশেই কিন্তু অনেকটাই উত্তাল অবস্থায় ছিল। এবং সেই সঙ্গে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো যদি আপনাকে একটু দেখাতে চাই যে মূলত নিথর দেহে ফিরলেন ওসমান হাদি। এবং এই যে হাদি গত শুক্রবার অর্থাৎ গত সপ্তাহে শুক্রবারে তিনি মূলত হচ্ছে যে রাজধানীর বিজয়নগরের যে কালভার্ট এলাকা রয়েছে সেখানে তিনি গুলিবিদ্ধ হন এবং তারপর পরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে মূলত তিনি যখন যেই রিকশায় অর্থাৎ অটোরিকশায় যে গুলিবিদ্ধ হয়েছেন সেই রিকশা করেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানে চিকিৎসাও দেওয়া হয়। চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে কিন্তু তাকে সেখানে একটি অপারেশনও হয়। অপারেশন নেওয়ার পর সরকারিভাবে সিদ্ধান্ত হয় তাকে সামরিক যে হাসপাতাল রয়েছে আমাদের এখানে, আপনি নিশ্চয়ই জানেন, সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে পরিবারের চাওয়া এবং পরিবারের সিদ্ধান্তে তাকে এবারকের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিন্তু রাখা হয় এবং তার পরপরই তাকে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি গতকাল রাতে মৃত্যুবরণ করেন। এবং সেটি এই সংবাদ পাওয়ার পরপরই যেমনটা একটু আগে বলছিলাম যে পুরো দেশ কিন্তু অনেকটা উত্তাল হয়ে পড়ে এবং সেটি আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যায় সেই নিতর দেহ কিন্তু ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং BG585 এই ফ্লাইটটি করেই মূলত হচ্ছে তার মরদেহ আসে এবং জাতীয় পতাকায় মোড়ানো হাদির কফিন। এই কথা যদি একটু ব্যাখ্যা দিতে চাই, সেই জায়গা থেকে হচ্ছে হাদির যে কফিনটি ছিল সেটি যখন সিঙ্গাপুর থেকে ফ্লাইটে উঠানো হয়, অর্থাৎ কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাকে যেমনটা যে BG585 এর যে ফ্লাইটটি সেখানে যখন উঠানো হয় ঠিক হযরত সিঙ্গাপুরের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে তার এই যে কফিনটি, সেই কফিনটি আমাদের যে জাতীয় পতাকা সেটি দিয়ে কিন্তু মোড়ানো ছিল এবং সেটি দিয়েই কিন্তু তাকে ফ্লাইটে উঠানো হয়। এবং বিমানবন্দরে উপস্থিত হন উপদেষ্টাও রাজনৈতিক দলের নেতারা। তার যে ফ্লাইটটি অর্থাৎ এই ফ্লাইটটি অবতরণ করার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক যে নেতাকর্মীরা এবং আমরা একজন এই অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টাকে উপস্থিত হতে দেখেছি, তার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে সালাউদ্দিন আহমদ চৌধুরী এবং এনসিপির নেতা আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা সেখানে শ্রদ্ধাও জানিয়েছেন। এবং শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে, সেটি ইতিমধ্যে আপনিও নিশ্চয়ই জানেন। এবং কাজী নজরুলের পাশে সময়
সমাহিত হবেন ওসমান হাদি। একটু যদি বলতে চাই যে এই যে কথাটি কাজী নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি, সেটি হচ্ছে তার পরিবারের চাওয়া। সেই কারণেই তার নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি, এবং শনিবার সারা দেশে পালন করা হবে রাষ্ট্রীয় শোক। কিন্তু এটাও কিন্তু আমরা জানি যে গতকালকেই কিন্তু ঘোষণা করা হয়েছে, এবং সেই সঙ্গে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসতে চাই। ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল দেশ। শাহবাগ ব্লকেট করে সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করেন সহযোদ্ধা ও ছাত্র জনতা। আন্দোলনকারীদের দাবি, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে হাদির হত্যাকারী সহ জুলাই হত্যায় দায়ী সব আসামিকে। ওই শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি পৃথিবী ধরিত্রীর। শরীফ ওসমান হাদি 1 জুলাই যোদ্ধা থেকে হয়ে উঠেছেন সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি, যার কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ভারতের আগ্রাসন থেকে মুক্তির বুলি। সেই সার্বভৌম দেশের স্বপ্ন পূরণের মাঝপথেই বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান 7 দিন আগে মাথায় গুলিবিদ্ধ হাদি। এরপর থেকেই একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে দেশে, সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহযোদ্ধারা। ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে রাজধানীর শাহবাগ ব্লকেট করে অবস্থান করছেন ছাত্র জনতা। হাদির হত্যাকারীকে আইনের আওতায় আনা সহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। বিচারের আওতায় না যতক্ষণ পর্যন্ত আনতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আর হাদি তৈরি হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা করা হয় নাই। কিভাবে বাহির হলো এর জবাব আপনার আসিফ নজরুলকে দিতে হবে, এবং এই শুধু জবাব দিলে হবে না, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেশের পলাতক খুনিদের আশ্রয় দিয়ে ভারত সার্বভৌম বাংলাদেশের বিরোধিতা করছে দাবি করে আন্দোলনকারীরা অবিলম্বে হাদির খুনি সহ সব পলাতক আসামিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কেউ কেউ ডাক দেন ভারতীয় পণ্য বর্জনের। বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, ভারতীয় পণ্য বর্জন করুন। যারা খুনি আছে তাদেরকে ইন্ডিয়া থেকে ব্যাক না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান দূতাবাস বন্ধ রাখতে হবে। যারাই পার্শ্ববর্তী দেশে গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। এদিকে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই মঞ্চ, সম্মিলিত প্রতিরোধ কমিটি সহ বেশ কটি সংগঠন। এরপর মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় হাদির উপর হামলার ঘটনায় মূল জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অতি দ্রুত আমরা যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ দ্রুত আমরা এই অপরাধের শাস্তি আমরা সাথে পেতে চাই। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম করে যাচ্ছে, তাদের জন্য বিশেষভাবে নিরাপত্তা প্রয়োজন। বৃহস্পতিবার রাত 9:45টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অকুতোভয় এই বিপ্লবীর নামাজে জানাজা হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মেঘ, আসলে এই বিষয়টি নিয়ে সারা দেশের মানুষেরই আসলে সারা দেশই একরকম উত্তাল, তবে বিশেষ করে শাহবাগে অবস্থান কর্মসূচিটা আমরা বেশি দেখেছি। জি, আমি সেখানে আসি। যদি বলি যে গতকাল যে সংবাদটি গণমাধ্যমে আসার পরে কিন্তু আমরা দেখেছি যে পুরো শাহবাগ কিন্তু গতকাল রাত থেকে আজ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবং এখনও কিন্তু অনেকটা উত্তাল অবস্থায় রয়েছে। সেই খবর জানতে আমরা একটু শাহবাগে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী তুষার আহমেদ ইমন, তার কাছ থেকে একটু শাহবাগের সংবাদটি নিতে চাই। তুষার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। এখানে তাদের মুখে একটি স্লোগান এবং একটি তাদের দাবি, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চায় তারা, এবং তারা আমাদেরকে বলছিলেন যে এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে জুমার নামাজের পর এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে আসতে থাকে এবং তারা এখানে অবস্থান নিতে থাকে, এবং যারা আগেই অবস্থান নিয়েছিলেন তারাও তাদের সাথে যুক্ত হয় এবং খণ্ড খণ্ড মিছিলে যারা আসেন তারা যুক্ত হয়, এবং তারা একটি স্লোগান দিচ্ছেন যে তারা শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তাদের দ্রুত বিচার চায় সরকারের কাছে। এছাড়া তারা কিন্তু আগ্রাসন বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন যে আধিপত্যবাদ বিরোধী কাজের কারণে হাদিকে হত্যা করা হয়েছে, সেই আধিপত্যবাদ নির্মূল না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকালকেও তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং এই যে হাদির মৃত্যুতে যে
যে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে, এই শোকটি তারা তাদের প্রতিবাদের ভাষা দিয়ে প্রকাশ করতে চাচ্ছেন এবং তারা বলছিলেন যে তাদের নিরাপত্তা ব্যবস্থা নাজুক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থাপনা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন যে যারা এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সঠিক ব্যবস্থাপনায় থাকলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না এবং যারা হাদির হত্যার সাথে জড়িত আছেন তারা যেখানেই থাকুক তাদেরকে যেন বাংলাদেশে এনে দ্রুত বিচার করা হয় এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে হাদির মৃত্যুর এই বিচার না হওয়া পর্যন্ত তারা এই স্থানটি আসলে ত্যাগ করবেন না। শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তুষার আহমেদ ইমন জানাচ্ছিলেন শাহবাগের সবশেষ পরিস্থিতি। আসলে এরপরেও আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, শাহবাগ সহ সারা দেশের মানুষের মধ্যেই একটা মানে এই বিষয়টা নিয়ে খুব উত্তাল অবস্থা, সবাই মর্মাহত। এবং আমরা যেটা দেখেছি যে এবং বেশ কিছু জায়গায় আমরা বিশেষ করে যদি আমরা বলি যে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের কথা বলি, সেখানে কিন্তু সেখানে আসতে চাই যে যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগেও যে এই সংবাদটি প্রকাশ পাওয়ার পরপরই যেমন শাহবাগ উত্তাল ছিল, অন্যদিকে কিন্তু আমরা দেখেছি রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার এবং প্রথম আলোর যে অফিস রয়েছে সেখানে কিন্তু ভাঙচুরও করা হয়েছে এবং অগ্নিসংযোগও দেওয়া হয়েছে। সে নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে অফিসে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধর এক অংশ। দুটি অফিস থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এই দুই পত্রিকার সম্পাদককে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। হাদির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধদের একাংশ। প্রথম আলোর অগ্নিকাণ্ডের পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়েও আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখায় পড়ে যায় দুটি গণমাধ্যম কার্যালয়ের বড় অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। রাতভর চেষ্টা চালিয়ে শেষ রাতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত পেরিয়ে সকালে আলো ফুটলেও ভবন দুটিতে থেমে থেমে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রায় 10 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন হলে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়াও রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজধানীর বাইরে রাজশাহী ও চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে বর্বরচিত আখ্যা দিয়ে পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে গণমাধ্যমের ওপর হামলা ও সারা দেশে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে গতরাতের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মাকসুম, আমরা দেখছিলাম প্রতিবেদনটি যে কারওয়ান বাজার এবং কারওয়ান বাজারের যে ডেইলি স্টার অফিস এবং প্রথম আলোতে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়েছে সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। আপনি নিশ্চয়ই সেখানে নানান তথ্য পেয়েছেন। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। মূলত হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, যেটাই বারবার বলছিলাম যে গতকাল থেকেই কিন্তু এই তার বিচারের দাবিতে কিন্তু পুরো দেশ কিন্তু অনেকটা উত্তাল অবস্থায় রয়েছে এবং শাহবাগে আধিপত্য বিরোধী সমাবেশে ছাত্র জনতার ঢল। এই যে গুলিবিদ্ধের ঘটনা হওয়ার পরপর থেকেই কিন্তু এই যে যারা মূলত এই যে মিশনে সেটা অংশগ্রহণ নিয়েছিলেন, অর্থাৎ যারা গুলি করেছিলেন তাদেরকে এখনও কেন গ্রেপ্তার করতে পারেনি সেটি নিয়ে কিন্তু বারবার আলোচনা আসছে। গণমাধ্যমে নানা খবরও কিন্তু উঠে আসছে। খুনিদের বিচার ও দুই উপদেষ্টার পদত্যাগের দাবি। আমরা জানি যে দুই উপদেষ্টা কাদের কথা বলা হচ্ছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথা তারা বারবার বলছিল। এবং যেমনটা প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে নানান তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন স্থানে ঘুরিয়ে দেওয়া হলো নানা স্থাপনা, অর্থাৎ এই শুধুমাত্র যে রাজধানীর
বেশ কয়েকটি এলাকায় যে শুধুমাত্র ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ হয়েছে ব্যাপারটি তা নয়, পুরো দেশেই কিন্তু নানান জায়গায় কিন্তু হামলা করা হয়েছে, নানান জায়গায় কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তারা স্লোগান দিতে আমরা দেখেছি এবং তাদের বারবার স্পষ্ট বার্তা যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে ধরা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই সড়ক ছেড়ে তারা বাসায় ফিরবেন না এবং তাদের এই স্পষ্ট বার্তা যে যতক্ষণ বিচার দাবি করা হচ্ছে। মেঘ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে। ধন্যবাদ। তানভীর হাসান মেঘ যোগ দিয়েছিলেন স্টুডিও থেকে এবং ওসমান হাদির মরদেহ দেশে আনা এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে যে প্রতিক্রিয়া শাহবাগ সহ সারা দেশ জুড়ে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। আমরা এই হাদি হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে এই বিষয়ে একটি রিপোর্ট আমাদের হাতে রয়েছে, সেটি জানবো। এই যেন একটা ক্রাইম থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। বিদেশ থেকে দেশে এসে গঠন করা হয় শুটার টিম, পরিকল্পনা বাস্তবায়নের টার্গেটের সঙ্গে চলে কৌশলে সখ্য তৈরি। মাত্র 7 দিনে সখ্য গড়ে গুলি করে হত্যার 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যায় ফয়সাল। গায়েব করা হয় আলামত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার মিশন ঘটেছে এভাবেই। গোয়েন্দা তথ্য মতে বুধবার ফয়সালের অবস্থান ছিল ভারতের মহারাষ্ট্রে। মাসুদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ সোহাগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি এবং সেই শুটার ফয়সাল করিম মাসুদের পরিচয় এই ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারেই। এই সেন্টার থেকে তার সাথে পরিচয়। এরপর হাদি যেখানে গিয়েছে সব জায়গায় নজরদারি রেখেছে এই শুটার এবং তার সাঙ্গপাঙ্গরা। তারা আর কোথায় কোথায় গিয়েছে, হাদিকে ফলো করেছে এবং হাদির এই মিশন বাস্তবায়ন করেছে। আমরা তুলে ধরার চেষ্টা করব তাদের সেই সকল জায়গার অবস্থান এবং পরিকল্পনা। 4 ডিসেম্বর রাত 8:18 বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। 6 মিনিটের সেই বৈঠকটি ছিল মূলত হাদির সঙ্গে সখ্যতা তৈরির পর্ব। 9 ডিসেম্বর রাতে আবারও কালচারাল সেন্টারে আসে ফয়সাল। এবার সঙ্গী কবির নন, আলমগীর। পরদিন সেগুনবাগিচায় প্রচারণায় অংশ নেয় ফয়সাল। প্রচারণায় অংশ নেওয়ার পর হাদিকে হত্যার মিশনের ছক কষে নেন শুটার। এবার মিশন বাস্তবায়নে নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় রেকি করেন ফয়সাল। মিশন বাস্তবায়নে 11 ডিসেম্বর ওঠেন পশ্চিম আগারগাঁওয়ের বোনের বাসায়। হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়েতপুরের একটি রিসোর্টে। এখানেই সর্বপ্রথম ফয়সাল তার প্রেমিকার কাছে শেয়ার করেন যে তিনি ঘটাবেন একটি বড় ঘটনা। কি সেই বড় ঘটনা প্রশ্ন করলে ফয়সাল উত্তর দিয়েছিলেন তিনি হাদিকে গুলিবর্ষণ করবেন এবং হয়েছিল তাই। রিসোর্টের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় শুক্রবার ভোর 5:22 ফয়সাল ও আলমগীরের গাড়ি গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকেই ছিলেন বান্ধবী মারিয়া ও তার বোন। হাদির এই ভিডিও বান্ধবীকে দেখিয়ে হাদির মাথায় গুলির পরিকল্পনার কথা জানান ফয়সাল। তাই তার সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশ দেন ফয়সাল। রাতে আসছিল, উনি রুম দিছে, আবার উনি রুম দিয়ে কয়েক ঘন্টা থাকে আবার ওরা চলে গেছে। সকাল 11:10 আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বেরিয়ে আসেন ফয়সাল ও আলমগীর। চলে যান হাদির সেগুনবাগিচার প্রচারণায়। মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদে পৌঁছানোর আগ পর্যন্ত হাদির অটোরিকশা ফলো করতে থাকে শুটাররা। 12:50 মসজিদের সামনে পৌঁছায় হাদিকে বহন করা রিকশা। নামাজ শেষে এখানে প্রচারণা করার কথা এবং সেই প্রচারণা দলের অংশ হিসেবেই তার সাথে যুক্ত হয়েছিলেন শুটার দলের দুজন। তখনও হাদি জানতো না এই দুজনই তাকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে প্রচারণায় নামে হাদি। 2:16 সেখান থেকে রওনা করেন হাদি। পেছন পেছন ছুটতে থাকে শুটাররাও। হাদি ভাইয়ের সাথেই ওরা ছিল, স্বাভাবিকভাবে ছিল ওরা আর কি, এদিক সেদিকে ঘুরছে ওরা। আমরা তো আর এটা বুঝি না যে ওরা যে গুলি করব। 2.5 ঘন্টা ধরে ফাঁকা জায়গা খোঁজার পর 2:24 খুব কাছ থেকে দুটি গুলি করে ফয়সাল। বিজয়নগর, কাকরাইল, শাহবাগ হয়ে ফার্মগেট সোজা চলে যান বোনের বাড়ি পশ্চিম আগারগাঁওয়ে। বিকেল 3টায় সেখানে পৌঁছান। শুরু হয় নাটকীয়তা। মা ও বাবা জড়িয়ে পড়ে আলামত নষ্ট করতে। বাবা সরায় মোটর বাইক আর মাকে নিয়ে কিছুক্ষণ পর নিচে নামে ফয়সাল। ফয়সাল শুটের আগে এসেছেন এবং মিশন বাস্তবায়ন শেষেও এখানে এসেছেন এবং এখান থেকেই তিনি লাপাত্তা হয়ে গিয়েছেন। 4:54 পশ্চিম আগারগাঁও থেকে সিএনজিতে করে আসে আমিনবাজার। সেখান থেকে উবান নিয়ে যায় কালামপুরে, গাজীপুরে চন্দ্রামাওনা হয়ে ময়মনসিংহ, সেখান থেকে হালুয়াঘাট ধারাবাজার পেট্রোল পাম্পে।
সময় টেলিভিশনের কাছে আসা সেই পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 11টা 31 মিনিটে সেখানে পৌঁছান শুটারদের বহনকারী প্রাইভেট কার। মানব পাচারকারী ফিলিপ একটি মোটর বাইকে এসে তাদের রিসিভ করে। পুলিশের কাছে গ্রেফতার হওয়া ফিলিপের 2 সহযোগীর বক্তব্য এসেছে সময় টিভির হাতে। সেখানে সে দাবি করে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে গেছে শুটাররা। সময় টিভির হাতে এসেছে শুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস। সেখানে দেখা যায় ফয়সালের বুধবারের লোকেশন মহারাষ্ট্রে। সে ব্যবহার করছে ভারতের রিলায়েন্স সিম। তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের কাছে নিশ্চয়ই তার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এগুলো আমরা যাচাই বাছাই করছি। এটার পিছনে আরো কারা কারা জড়িত আছেন সেগুলো শনাক্ত করার চেষ্টা করছি। প্রধান 2 আসামি পালালেও তদন্তে সামনে এসেছে পুরো পরিকল্পনা। গত জুলাইয়ে দেশে ফিরে শুটার ফয়সাল, কবির, জাকির, রুবেল ও মাইনুদ্দিনদের নিয়ে নামেন কিলিং মিশনে, যারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা। মোটরসাইকেলটা অল্প কিছুদিনের মধ্যে 8 জনের হাত বদল হয়ে শুভ নামক এক ব্যক্তির হাতে এসেছে এবং ঘটনার দিন কিভাবে তারা মোটরসাইকেলটা শুভর কাছ থেকে সংগ্রহ করেছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। হত্যায় সহায়তা ছিল শেলক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়ার। এজন্য গ্রেফতার করা হয় তাদের। গ্রামাঙ্গিচর থেকে বাবা মাকেও গ্রেফতার করে। পরে তাদের তথ্যে তারাবর সেই বিল থেকে উদ্ধার করা হয় 2টি অস্ত্র। গ্রেফতার হয়েছে প্রাইভেট কার ভাড়া দেওয়া সেই চালক নুরুজ্জামানও। উদ্ধার করা হয়েছে কয়েকশো কোটি টাকার চেক। এখন প্রশ্ন, এত টাকা দিয়ে কি শুধু হাদিকে নাকি আরো কিলিং মিশন ছিল? মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন দলটির নেতারা। এদিকে ওসমান হাদির মৃত্যুকে একটি পক্ষ রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে কুড়িল বিশ্ব রোড অংশের 300 ফিটের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করছে দল। তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয় সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে জনসমাগমটা নিরাপদ হয়, নিশ্চিদ্র হয়, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা সমস্ত জায়গাগুলো আগে থেকেই পরিদর্শন করছি। তিনি আরো বলেন, গণতন্ত্র ব্যাহত করতে সম্প্রতি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে পতিত ফ্যাসিস্ট সরকার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিতে চাচ্ছে। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে, পরিকল্পনা নিচ্ছে, তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। আমরা এই স্বপ্ন দেখছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। খুলনায় চায়ের দোকানে ঢুকে 2 অস্ত্রধারীর এলো পাতাড়ি গুলি। প্রাণ গেল বাজার কমিটির নেতার। মাথায় গুলিবিদ্ধ আরেক পশু চিকিৎসক। এলাকায় আতঙ্ক। অতীত নিয়ে ঘাটাঘাটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আর একটা অনুরোধ জানাবো যে পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসাবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত, পলাতক, সাজাপ্রাপ্ত যতগুলো মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে অহিংস এবং গণতান্ত্রিকভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। যদি কোনো এই ধরনের সাপোর্টেজ অ্যাক্টিভিটিস এখানে চলে
তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন, জুলাইয়ের যে স্পিরিট সেটা ধারণ করবেন, শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশ ভোট চাই, যারা ভাঙার কাজ করছে আমরা তাদের সাথে নাই। রাতের সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন ট্রাম্প। ব্রাউন ইউনিভার্সিটি ও MITতে ভয়াবহ গুলির ঘটনায় এই সিদ্ধান্ত, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার। এবার বাণিজ্যের সংবাদ। স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 20 টাকা কমে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। শুক্রবার ছুটির দিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা কমে অধিকাংশ সবজির দাম নেমেছে 50 থেকে 60 টাকার ঘরে। সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম কমেছে নতুন আলুরও। মরিচের দাম কমার কারণ হলো বেশি মরিচ আমদানি হয়েছে। বেগুন ছিল 80 টাকা, আজকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। শালগম 40-50 ছিল, এখন 30 টাকা কেজি। সিম কিনছি 30 টাকা করে, ফুলকপি 30 টাকা 25 টাকা পিস। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারে মোটামুটি একটু কম আছে। সরবরাহ বাড়ায় 110 টাকা কেজি দরের নতুন পেঁয়াজ সপ্তাহ ব্যবধানে নেমেছে 90 টাকায়। এই সপ্তাহে নতুন বেচতে আছে 90 টাকা কেজি, মানে 30 টাকায় কমছে সপ্তাহে। শুকনাটা ছিল 150 টাকা 60 টাকা, নতুন পেঁয়াজ ওর পরিপ্রেক্ষিতে কিছুটা কমছে। মুরগির বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, দেশের কেজি পড়ছে 570 থেকে 580 টাকা। আমরা চাই এই দাম থাকলে সাধারণ পাবলিক যারা দিন মজুর তারা কেনাকাটা করে খাইতে পারবে। স্থিতিশীল মুদিখানায় 2 সপ্তাহ ধরে চড়া খোলা পোলাও চালের দর প্রতি কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খুলনায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে আসা 4 দুর্বৃত্ত স্থানীয় সরুয়া বাজারে হঠাৎ ফাঁকা গুলি ছুড়তে শুরু করে। 2 অস্ত্রধারী চায়ের দোকানে ঢুকে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পশু চিকিৎসক দেবাশিস বিশ্বাসের মাথায়ও গুলি করা হয়। দেখছেন রাতের সময়। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সে এক পোস্টে এই কথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। ব্রাউন ইউনিভার্সিটি ও MITতে ভয়াবহ গুলির ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখছেন রাতের সময়। আগামী বছর 27 মার্চ কাতারের লুসেইল স্টেডিয়ামে ফিনালিসিমে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। 3 বছর আগে যেই লুসেইলে তৃতীয় বিশ্বকাপ জয়ের উৎসবে মেতেছিল আর্জেন্টিনা, সেখানেই আরও একটি শিরোপা জয়ের মিশনে নামবে তারা। 2 চ্যাম্পিয়ন দলের মধ্যে এক ম্যাচের এই লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতরে ধরেছি বলবীর উন্নত মানুষের। কফিন বন্দী হয়ে ফিরলেন আপসহীন বিপ্লবী। মরদেহ হৃদরোগের হিমঘরে, কাল বাদ জোহর জানাজা। কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে ছাত্র জনতার ঢল। খুনিদের বিচার ও 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। জুলাই হত্যায় দায়ী সব আসামিকে ফেরানোর আহ্বান। এবং দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন নেতাদের। হাদির মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।